আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, গত 17 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে, তোমরা সেটা অবগত আছো। তো ইউনিটের যে ভর্তি পরীক্ষাটি হয়েছে সেখান থেকে গণিত অংশের কয়েকটি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান দেখাচ্ছি। হ্যাঁ, যেন এই অঙ্কগুলি করলে কি হবে, আহ, হয়তো হুবহু এই অঙ্কগুলি তোমার পরবর্তী অ্যাডমিশন আসবে না, বাট এই প্রশ্নগুলো তুমি যদি সমাধান তোমার মাথায় থাকে, এই প্রশ্নের থেকে অনেক কিছু, এই প্রশ্নের নিয়মগুলো তুমি অনেক কিছুই কমন করে যেতে পারে পরবর্তী ভর্তি পরীক্ষাতে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এই ক্লাসটিকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো আমাদের প্রথম যে এমসিকিউটি আসছে সেটা দেখি আমরা। প্রথম যে এমসিকিউটি আসছে সেটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল 1/√ওভার 4 - x²। ফাংশনটির ডোমেন কত? আচ্ছা, তো আমাকে এই ফাংশনটির ডোমেন বের করতে বলেছে। ঠিক আছে, তো ফাংশনটির ডোমেন বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আহ, আমরা জানি কোনো একটা ফাংশনের হর যদি শূন্য হয় তাহলে সেই ফাংশনটি কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, কোনো একটা ফাংশনের হর যদি শূন্য হয় সেটা কি হয়ে যায়? অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমাকে ডোমেন নির্ণয় করার সময় আমাকে এই ছোট্ট কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ফাংশনটির হর শূন্য হওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, এই ফাংশনটি হওয়ার কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। তার মানে আমি এটা সমাধান করে এভাবে সমাধান করে নিতে পারি যে √4 - x² > 0। হ্যাঁ, এই ফাংশনটি শূন্যের সমান হতে পারবে না। ঠিক আছে, এটা অবশ্যই কি হবে? শূন্য থেকে বড় একটি ফাংশন হবে। আবার শূন্য থেকে ছোট ফাংশনও হবে না, কারণ হচ্ছে শূন্য থেকে যদি ছোট ফাংশন হয় সেক্ষেত্রে রুটের ভিতরে, ঠিক আছে, রুটের ভিতরে কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। যেমন √/-2 এটা কিন্তু বর্গমূল নেই। ঠিক আছে, এরকম বিষয়টা। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার এক্স এর মানটা বের করলে কি হয়ে যাবে? সে আমার কাঙ্ক্ষিত ডোমেনটি চলে আসবে। তো আমরা যদি এটাকে সমাধান করি কি হবে? এই রুট ভাগ হয়ে যাবে, শূন্যর সাথে শূন্য হয়ে যাবে, তাহলে 4 - x² > 0। হ্যাঁ, তারপরে কি লিখতে পারি আমরা? x² x² <4, এটা হচ্ছে আমি একটা ক্যালকুলেশন মাধ্যমে লিখেছি। -x² পাশে চলে আসে, +x² হয়ে গেছে। তাহলে x এর মানটা আমরা কি পাচ্ছি? x এর মানটা কি পাচ্ছি আমরা? +-2 পাচ্ছি। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? -2 x, হুম, এরপর হচ্ছে আহ, x আবার কি হচ্ছে? 2। তাহলে আমার নির্ণেয় নির্ণয়ের যে ডোমেনটি আছে সেই ডোমেনটি হচ্ছে এইটা। তো এইটা তোমাদের প্রশ্নে একটা অপশনে ছিল। ওকে, ওকে, 2 নম্বর প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ত্রিভুজে এ বি সি তিনটে বাহু যথাক্রমে 3, 5, 7 হলে কোণ সি এর মান কত? তো এটা আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে শিখেছিলাম। cos c ইজ ইকুয়াল a² + b² - c² / 2ab। হ্যাঁ, এটা তোমরা সপ্তম অধ্যায়ে সূত্রটি তোমরা পেয়েছো। তো সেখান থেকে এটাকে এই সূত্রটিকে ক্যালকুলেশন করে আমরা কোন সি এর মানটা বের করব। তো দেখি একটু করে নিই। cos c ইজ ইকুয়াল, এর মান হচ্ছে 3, বি এর মান 5, 7। আচ্ছা, ঠিক আছে, তো আমি লিখতে পারি 9 + 25 - 49/2 ইন্টু কত আসছে আমার? 3 × 5। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় আমাদের? cos c ইজ ইকুয়াল, কি দাঁড়াচ্ছে আমাদের? -হাফ দাঁড়াচ্ছে। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার -হাফ। ঠিক আছে, তাহলে সি রেখে দিলাম, তাহলে cos ইনভার্স -হাফ। আচ্ছা, তাহলে cos কত ডিগ্রি মান? -হাফ। cos 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ। তাহলে এই প্রশ্নের উত্তরে যে 4টি অপশন ছিল, 4টি অপশনের মধ্যে একটি ছিল 120 ডিগ্রি। ওকে, এর পরবর্তীতে আমরা আসি আমাদের 3 নম্বর প্রশ্নটিতে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি কি বলেছে একটু দেখি আমরা। 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে √14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে
একটি বিন্দুতে কাজ করে তাদের লব্ধি মান কত? তো আমরা এই প্রশ্নটি সাধারণত ভেক্টর চ্যাপ্টার অথবা এটা হচ্ছে দ্বিতীয় পত্রের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে স্থিতিবিদ্যা ছিল সেখান থেকে আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম, ঠিক আছে? তো আমরা লব্ধি আর এর সূত্র জানি কি? আহ, দুইটি বল, তাহলে √14 স্কোয়ার প্লাস √14 স্কোয়ার প্লাস 2 PQ, হ্যাঁ PQ ছিল, তাহলে হবে √14 ইন্টু √14 কজ থিতা, থিতা হচ্ছে 120 ডিগ্রি। এই যে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসছে। তো আমার লব্ধি সূত্র কি জানতাম? আমরা লব্ধি সূত্র জানতাম হচ্ছে আর ইজ ইকুয়াল √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ, কজ থিতা। এটা ছিল আমাদের লব্ধির সূত্র। এই সূত্রটি ব্যবহারের মাধ্যমে আমরা এটাকে সমাধান করলে অ্যান্সারটি চলে আসবে। তো এটাকে সমাধান যদি তোমরা করে নাও, এটা অ্যান্সারটি আসবে কত? এটা অ্যান্সারটি আসবে, এই টোটালটাকে সমাধান করবা, সমাধান করলে টোটালটি অ্যান্সার আসবে √14, ঠিক আছে? এই √14টা তোমাদের অপশনে দেওয়া ছিল। সুতরাং এইভাবে এটা অ্যান্সারটি বের করে নিবা। খুবই সহজ অঙ্কগুলো, একটু মনোযোগ দিয়ে দেখো। আশা করি এই অঙ্কগুলো তোমার পরবর্তী যে আসবে এটা নিয়মগুলো অনেকগুলো তোমরা কমন পেয়ে যাবা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। খুবই ভালো একটি প্রশ্ন, দেখো। x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি ইকুয়াল 0 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মান কত? আচ্ছা, কোন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তো আমরা শর্ত কি জানি? g² ইজ ইকুয়াল সি, ঠিক আছে? একটি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সূত্র হচ্ছে g² ইকুয়াল সি। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? f² ইজ ইকুয়াল সি, ঠিক আছে? তো যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে g² ইকুয়াল সি। এখন এই জি এর মানটা আমরা এই বৃত্তের সমীকরণ থেকে নিয়ে নিব। আচ্ছা, তো বৃত্তের সমীকরণে আমরা জানি এক্স এর সহগের সাথে জি থাকে, ঠিক আছে? তো কেন্দ্র বের করার যে নিয়মটি ছিল আমাদের -g -f ইজ ইকুয়াল, কেন্দ্র বের করার নিয়ম ছিল আমাদের এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব। তাহলে -2 দ্বারা যদি -4 কে ভাগ করি আসবে 2, আর ওয়াই এর সহগকে ভাগ করলে আসবে 3। সেক্ষেত্রে আমি জি হিসেবে নিতে পারি কত? -2। এইবার দেখি আমরা এই -2 দিয়ে স্কোয়ার ইকুয়াল সি, তাহলে সি এর মান কি দাঁড়াচ্ছে আমাদের? 4। তাহলে প্রশ্নে 4 অপশনটি ছিল, তোমরা এই অপশনটিকে রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তীতে একটি প্রশ্ন আছে, দেখো চমৎকার একটি প্রশ্ন। সেটা হচ্ছে sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল কোসেক ইনভার্স ওয়াই হলে নিচের কোনটি সত্য? এই প্রশ্নটি এসেছে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি থেকে, হ্যাঁ? দ্বিতীয় পত্রের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক যে অনুপাতের যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি থেকে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা, এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা একটা চিত্র এঁকে নিব, ঠিক আছে? আচ্ছা, এই পাশে কি আছে? সেক ইনভার্স এক্স আছে, এই পাশে কোসেক ইনভার্স ওয়াই আছে, ঠিক আছে? আমরা এখান থেকে সমীকরণটিকে সমাধান করে নিচ্ছি। আচ্ছা, সমাধান করে আমরা বলছি নিচে কোনটি সত্য, তো দেখি কি পাওয়া যাচ্ছে। আমরা যদি সমীকরণটিকে সমাধান করতে চাই, আমি একটা চিত্র আঁকবো, হ্যাঁ? একটি সমকোণী চিত্র আঁকবো। আচ্ছা, কোসেক ইনভার্স ওয়াই, আচ্ছা, তো কোসেকের সূত্র আমরা কি জানতাম? নবম দশম থেকে পড়ে আসছি না? কোসেকের সূত্র জানতাম আমরা হচ্ছে এই অত্রিভুজ বাই লম্ব, ঠিক আছে? তো এখানে ওয়াইটা হচ্ছে আমাদের অত্রিভুজ আর লম্ব হচ্ছে আমাদের 1। তাহলে আমার ভূমি কত হবে? ভূমি হবে আমার ভূমিটা কত হবে? ওয়াই স্কোয়ার -1, ঠিক আছে? অত্রিভুজের সূত্রের মাধ্যমে। এবার আমরা লিখতে পারি sec ইনভার্স এক্স ইজ ইকুয়াল, এই পাশে এটাকে সেকে পরিণত করবো আমরা, sec ইনভার্স। আচ্ছা, sec ইনভার্সের সূত্র কি? অত্রিভুজ বাই ভূমি। এখানে অত্রিভুজ হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে √ওয়াই স্কোয়ার -1। বাস, অঙ্ক হয়ে গেছে আমাদের। এবার উপপক্ষ থেকে আমরা কি করব? উপপক্ষ থেকে আমরা এই উভয় পক্ষ থেকে এই সেকেন্ড ভার্সটা কেটে দিচ্ছি। কেটে দিলে কি থাকছে আমাদের? কি থাকছে? এক্স ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে y√ওয়াই স্কোয়ার -1, ঠিক আছে? উভয়পক্ষে বর্গ করে দিই, তাহলে হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার -1। কোনাকুনি গুণ করে দিচ্ছি আমরা। তো অঙ্কটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি, কি দাঁড়াচ্ছে আমাদের? কোনাকুনি গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখি।
কোনাকুনি যদি গুণ করে দেই, আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল কত দাঁড়াচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই মাইনাস এক্স স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তো কি হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে হবে ওয়ান ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, ওয়ান ইজ ইকুয়াল কি হবে ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই অপশনটি পরীক্ষার আমাদের প্রশ্নে ছিল। ঠিক আছে, এভাবে প্রশ্নটি তোমরা সমাধান করে নিবে। ওকে, দেখি এবার পরবর্তী প্রশ্নটি কি আছে আমাদের। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, পরবর্তী প্রশ্নটি আমাদেরকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের মূলধন আলফা বিটা হলে এই একটা রাশি দিয়েছে, এই রাশিটির মান কত। ঠিক আছে, তাহলে আমরা শিখেছিলাম মূলের যে শর্ত আছে, হ্যাঁ, তো শর্তটি আগে প্রথমে আমরা আরোপ করব। শর্তটি হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল মাইনাস বি বাই এ, তার মানে এ প্লাস বি এর মান পেলাম আমরা মাইনাস থ্রি। আচ্ছা, এবং এবি, এবি হচ্ছে সি বাই এ, তাহলে সি হচ্ছে মাইনাস ফোর বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস ফোর। তাহলে এ প্লাস বি এর মান পেলাম মাইনাস থ্রি আর এবি মান পেলাম মাইনাস ফোর। এই মানগুলি রাশিটিতে বসাই দেবো। তো রাশিটি কি ছিল আমার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস এবি। একটু কাজ করে নিই, লসাগু নিয়ে এটাকে। এবি যদি লসাগু হয় তাহলে উপরে হবে কত এ প্লাস বি। ঠিক আছে, প্লাস এবি, এবার মান বসাই দাও। এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস থ্রি, নিচে হচ্ছে মাইনাস এ প্লাস এবি মান হচ্ছে মাইনাস ফোর প্লাস মাইনাস ফোর। তাহলে কি দাঁড়ালো আমাদের থ্রি বাই ফোর মাইনাস ফোর। তাহলে ফোর যদি আমরা লসাগু নিই, ফোর লসাগু নিলে কি হচ্ছে থ্রি মাইনাস ষোলো। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে আমার মাইনাস থার্টিন বাই ফোর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটি ছিল অপশনে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নটি কি আছে দেখি আমরা। থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল টোয়েন্টি ওয়ান এবং টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল জিরো সমীকরণ দ্বয় একই সরলরেখা প্রকাশ করলে, আচ্ছা কি বলেছে সমীকরণ দ্বয়, একই সরলরেখা প্রকাশ করে তাহলে এ আর বি এর মান বের করো। আচ্ছা আমরা জানি দুটি সমীকরণ যদি একই সরলরেখা প্রকাশ করে তো তাদের যে সহগের অনুপাত আছে তারা সমান। ঠিক আছে, তো এইটা সহগের অনুপাত আর এটা সহগের অনুপাত কি হবে সমান হবে। আচ্ছা, এই টোয়েন্টি ওয়ান যেটা আছে এটা ইকুয়াল যে টোয়েন্টি ওয়ান আছে, এটা যদি এই পাশে নিয়ে আসে মাইনাস টোয়েন্টি হবে। তো মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল জিরো লিখে নিলাম। এবার তাদের সহগ গুলো নিচ্ছি আমি। এখানে সহগ আছে থ্রি আর এখানে এক্স এর সহগ আছে টু এ ইকুয়াল, এখানে ওয়াই এর সহগ সেভেন আর এখানে আছে মাইনাস থ্রি বি ইকুয়াল, এখানে সহগ হচ্ছে এখানে ধ্রুবপদ যেটা আছে, হ্যাঁ, ধ্রুবপদ হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান আর এখানে ধ্রুবপদ হচ্ছে সিক্স। বাস, এই যে আমরা শর্তটি আরোপ করেছি যে দুইটি সরলরেখা যদি একই সরলরেখা প্রকাশ করে তাহলে তাদের কি হয় তাদের সহগগুলোর অনুপাত সমান হয়, সেই হিসাবে আমি শর্তটি নিয়েছি। নিয়ে এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটি চলে আসবে। আমরা যে প্রথম অংশ আর তৃতীয় অংশটাকে নিই তাহলে কি দাঁড়াবে থ্রি বাই টু এ ইজ ইকুয়াল মাইনাস টোয়েন্টি ওয়ান বাই সিক্স। আচ্ছা, সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে এর একটা মান চলে আসবে। ঠিক আছে, এটা যদি আমি ক্যালকুলেশন করি, হুম, এটা ক্যালকুলেশন করলে দেখো এর একটা মান চলে আসবে মাইনাস থ্রি বাই সেভেন। ঠিক একইভাবে দ্বিতীয় অংশের সাথে তৃতীয় অংশটাকে নিব, তাহলে বি এর একটা মান চলে আসবে, বি এর মান চলে আসবে টু বাই থ্রি। ওকে, তাহলে এই যে টু বাই থ্রি আর এই মাইনাস থ্রি বাই সেভেন এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, অপশনে দেওয়া আছে, দেখে নিও। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি।
পরবর্তী প্রশ্নটি কি বলেছে আমাদের? 9x² প্লাস 25y² ইজ ইকুয়াল টু 225 কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণ যেটা আছে এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে? এই উপবৃত্তের সমীকরণটাকে আমরা আদর্শ রূপ ধারণ করবো। তো 225 দ্বারা ভাগ করলে সমীকরণটি দাঁড়াবে x² বাই 25 প্লাস y² বাই 16 ইজ ইকুয়াল 1। আমরা 225 দ্বারা সমীকরণটিকে ভাগ করেছি। সেক্ষেত্রে এটা কি দাঁড়াবে? x² বাই 5² প্লাস y² বাই 4² ইজ ইকুয়াল 1, ঠিক আছে? তো আমরা যেটা আদর্শ এটাকে যদি আমরা একটা পরাবৃত্তে একটা আদর্শ সমীকরণ x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল 1 এই সমীকরণটির সাথে তুলনা করি, তাহলে এর মান হচ্ছে 5 এবং বি এর মান হচ্ছে 4, যেটাতে বুঝতে পারলাম যে এ বড় বি ছোট। তো এ বড় বি ছোট এমন একটি সমীকরণ আমরা পেয়েছি। তো নিয়মিত সমীকরণ বের করার জন্য তোমাকে প্রথমে উৎকেন্দ্রিকতা ই এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা ই এর সূত্র কি জানি? 1 মাইনাস 1 মাইনাস আচ্ছা, এখানে এটা 16 হবে না, এটা হবে 9, ঠিক আছে? সেক্ষেত্রে বি এর মান আসবে 3। আচ্ছা, তো আমরা জানি কি b² বাই a², ই এর সূত্র হচ্ছে 1 মাইনাস b² বাই a²। এখানে মান বসানোর পর ই এর একটা মান চলে আসবে, ই এর মান আসবে 4/5। ওকে, ই এর মান পেয়ে গেছি। এখন যদি কোনো উপবৃত্তের x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়াল 1 এই সমীকরণ তুলনা করলে যদি a এর মানটা বড় হয় বি এর মানটা ছোট হয়, তাহলে নিয়মকদের মধ্যবর্তী দূরত্বের সূত্র, নিয়মকের দূরত্বের সূত্র হবে 2a বাই ই। আচ্ছা, এখানে 2 ইন্টু 5 আর ই হচ্ছে 4/5। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের নিয়মকদের দূরত্ব চলে আসতেছে 25/2। এটাই হচ্ছে আমাদের অপশনে দেওয়া ছিল, দেখে নিও। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, পরবর্তী একটি প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আহ, এটি এসেছে একটা জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে। হ্যাঁ, জটিল সংখ্যা চ্যাপ্টার যে ওমেগার টাইপের কতগুলো অঙ্ক ছিল সেখান থেকে এটা এসেছে। তো এখানে বলা আছে ওমেগা কিউব ইজ ইকুয়াল 1। আচ্ছা, এটা একটা শর্ত। তো ওমেগা নিয়ে আমরা আরেকটা শর্ত জানি, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল 0, ঠিক আছে? এই দুইটা শর্তকে ব্যবহার করে আমরা এটাকে সমাধান করব। তো একটা রাশি দেওয়া আছে, এই রাশিটিকে সমাধান করবো। তো আমরা একটা কাজ করি, মান বসাই। আচ্ছা, আমরা 1 প্লাস ওমেগা পরিবর্তে কি লিখতে পারবো? যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 এটা আমাদের জানা আছে, তাহলে 1 প্লাস ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারবো এই ওমেগা স্কোয়ারটা এই পাশে আসলে মাইনাস ওমেগা স্কোয়ার হবে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার। তো এখানে 1 প্লাস ওমেগা থেকে আমরা লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আরেকটা ওমেগা স্কোয়ার আছে, বাস। আবার এই পাশে দেখি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস ওয়ান, এই যে এই সূত্র থেকে লিখছি আমরা। আবার এই পাশে কি লিখতে পারবো? ওমেগা স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে লিখতে পারবো মাইনাস ওমেগা, আরেকটা মাইনাস ওমেগা দেওয়া আছে। কি দাঁড়ালো দেখে তো এবার অঙ্কটা? আচ্ছা, এবার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা কি দাঁড়াচ্ছে? -2। এটা দাঁড়াচ্ছে কি? -2 ওমেগা। এবারে তিনটাকে যদি আমরা গুণ করি, -2 গুণ দিলে হবে -8। ওমেগা গুণ দিলে হবে ওমেগা কিউব। যেহেতু ওমেগা কিউবের মান 1, তাহলে এটা অ্যান্সার যাচ্ছে -8, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অপশনে থাকা একটি উত্তর। ওকে, এরপর আমরা আরেকটি প্রশ্ন দেখি। সেই প্রশ্নটা হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে এসেছে। ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি এসেছে। তো এটাকে আমরা সমাধান করার জন্য প্রথমে কি করব? প্রথম কলামটাকে আমরা এ দ্বারা গুণ করব, দ্বিতীয় কলামকে আমরা এ দ্বারা গুণ করব এবং তৃতীয় কলামটাকেও আমরা কি করব? এ দ্বারা গুণ করব, ঠিক আছে? তো আমরা প্রথমে এই কাজটি
করে নিয়ে দেখি তো আমাদের এটা কি দাঁড়াচ্ছে। আহ এটা করলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখি একটু আমরা প্রথমটিকে যদি আমরা তাহলে যেহেতু সবগুলোকে আমি এটাকে এ এটা বি এটা সি দ্বারা গুণ করবো তাহলে আমার অতিরিক্ত নিয়ে আসতে হচ্ছে এ বি সি। আচ্ছা তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের, এটাকে এ দ্বারা গুণ করলে হবে আমার এ বি সি, আর এটা হবে শুধু ওয়ান, এটা হবে কত এ স্কোয়ার। ঠিক একইভাবে দেখো এটা কি হবে এ বি সি, এটা হবে বি, এটা হবে বি স্কোয়ার, এটা কি হবে এ বি সি, এটা হবে সি, সরি সরি এটা হবে ওয়ান। আর এটার সাথে যদি সি গুণ দিয়ে এটা হবে ওয়ান, আর নিচে দেওয়া হবে সি স্কোয়ার। ওকে দেখো এরপর আমরা কি করব, এই যে উপরের যে সারি যাচ্ছে এবিসি আমরা এবিসিটা কমন নিব, নিলে কি দাঁড়াচ্ছে আমাদের এ বি সি বাই এ বি সি, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, এ পাশে ওয়ান ওয়ান ওয়ান। ওকে নিচে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা অঙ্ক হয়ে গেছে আমাদের মোটামুটি ভাবে। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এবিসি এবিসি কাটা, ঠিক আছে এবিসি এবিসি কাটা যায়। আমরা যদি কি করতে পারি বলতো, আমরা যদি এই কলাম থেকে এই কলামটাকে বিয়োগ করি আবার এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করি তাহলে এগুলো জিরো চলে আসবে। তো দেখি আমাদের এখানে এবিসি এবিসি কাটা গেছে, হ্যাঁ, তো এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে হবে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়ান ওয়ান সি স্কোয়ার। ওকে এবার আমাদের আমরা নির্ণয়কের সূত্রটি অ্যাপ্লাই করি। তো ওয়ানের যদি আমরা নির্ণয় সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে শূন্য থেকে সি গুণ সি স্কোয়ার গুণ দিলে হবে শূন্য সূত্রের মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাথে ওয়ানটা গুণ দিব তাহলে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই বি স্কোয়ার প্লাস যে সি স্কোয়ারটা আসছে, আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা আহ, এই জায়গাটা আমরা একটু কারেকশন করে নিচ্ছি, ঠিক আছে এটা একটু আমাদের কারেকশন করে নিচ্ছি। আচ্ছা দেখি আমরা ওয়ানের জন্য যদি নির্ণয়কের সূত্র ফেলাই তাহলে এই কলামটা বাদ, ঠিক আছে এই সারিটা বাদ, তাহলে শূন্যের সাথে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে গুণ করব, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে শূন্য গুণ হবে তাহলে টোটাল রেজাল্টটা কি দাঁড়াবে শূন্য, ঠিক আছে। আর এটি আমাদের প্রশ্নের অপশনে ছিল, ঠিক আছে। ধন্যবাদ। এখন আসলে কি এই সবগুলো প্রশ্ন একসাথে সলভ করতে গেলে যে ভিডিওটা আছে এটা বেশ বড় হয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো দিতে থাকবো, তোমরা দেখে নিবি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।